নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোরের কুয়াশায় নিয়ন্ত্রণ হারালেন চালক, পিকনিকে যাওয়ার পথে বাস উল্টে আহত একাধিক যাত্রী। শোধ সহ বদলা নেব, সন্দেশখালীর সভামঞ্চ থেকে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দু। স্কুলের বান্ধবীর সঙ্গে একই ঘরে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ কলকাতায়। মমতার চালু করা লোকাল ট্রেন বন্ধ আজ থেকে, 7 সকালে রেল লাইনে বিক্ষোভ মন্ত্রী বেচারামের। নতুন বছরের সুখবর, এক ধাক্কায় অনেকখানি কমল রান্নার গ্যাসের দাম। 24 ঘন্টার মধ্যে পারদ পতন, জাকিয়ে শীত কবে জানালো আবহাওয়া দপ্তর। বাংলাদেশিদের অবাধ আশ্রয় এ রাজ্যে, বছরের প্রথম দিনে বিরাট পর্দাফাঁস। সুজয় মাস্টারকে রাজনৈতিক গুরু মানতে নারাজ রেখা। আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ, খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরই। বছরের শুরুতে পিকনিক যাওয়ার পথে বাস উল্টে পড়ল নয়াঞ্জলিতে, আহত বাসে থাকা বেশ কয়েকজন পিকনিক যাত্রী। ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নং ব্লকের মধুপুর অঞ্চলের কালপানি এলাকায়। ওই ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে বেসরকারি বাসের ভিতর থেকে আহতদের উদ্ধার করেন। পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ। কিভাবে পথ দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে কুয়াশার জেরে রাস্তা দেখা যায় না। এমতো অবস্থায় গান বাজাতে বাজাতে যাচ্ছিল একটি পিকনিকের গাড়ি। ওই পিকনিকের বাস কোচবিহার 2 নং ব্লকের মধুপুর অঞ্চলের কালপানি সংলগ্ন এলাকায় যাওয়া মাত্র একটি নয়াঞ্জলিতে পড়ে যায়। কিছু মানুষ একসঙ্গে চিৎকার করে ওঠেন। পরে স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখেন গাড়িটি প্রায় নয়াঞ্জলিতে ডুবে রয়েছে। পরে স্থানীয়রা গাড়ির ভিতর থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা চলছে। বাসের আহত এক পিকনিক যাত্রী জানান, কোচবিহার 1 নং ব্লকের অন্তর্গত মোয়ামারি অঞ্চলের ধর্মের বাজার থেকে গরু বাতানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল পিকনিকের বাসটি। কিন্তু হঠাৎ করে বাসটি মধুপুর অঞ্চলের কালপানির ভূতকুড়া এলাকায় একটি নয়াঞ্জলিতে পড়ে যায়। রাস্তায় বেশ কুয়াশা ছিল, তার জেরেই সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারান। বিরোধী দলনেতা আগেই বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী গেলে তিনি পরের দিনেই সেখানে যাবেন। তবে সন্দেশখালীর অতীত যে শুভেন্দু ভুলতে দেবেন তা তিনি স্পষ্ট করেছেন। সন্দেশখালীর ঘটনার বদলা নেবেন বলে সেখানে জনসংযোগ সভা থেকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল খাটানোর হুমকি দিতেও ছাড়লেন না তিনি। গতকাল সোমবার সন্দেশখালীতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজ মঙ্গলবার জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, ভুলে যেতে বলেছেন আপনি, এখানকার লোক ভুলবে না, আমিও ভুলবো না। এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে। যে মহিলাদের জেল খাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ সহ নেব, আইন মেনে নেব, সংবিধানের মধ্য থেকে নেব। এদিনও শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বসিরহাট লোকসভার সাংসদ হওয়া রেখা পাত্রের শুধু সময়ের অপেক্ষা। তিনি বলেন, রেখা মামলা করেছে, হাজিরুলের নমিনেশন ডিফেক্টিভ। একই গ্রাউন্ডে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের বীরভূমের নমিনেশন কেটেছে, আর এখানে মমতার আমলারা পার পেয়ে যাবে। কয়েকদিন আগে হিয়ারিং ছিল, রাজ্য সরকার হলফনামা জমা দিতে গিয়েছিল, বিচারপতি হলফনামা বাতিল করে ক্ষমা চাইয়েছে। নিশ্চিন্তে থাকুন, বিজেপির সাংসদ হবে, চিরদিন কারো সমান যায় না। সন্দেশখালীর মাটি যে শুভেন্দু অধিকারী ছাড়বেন না তা আরও একবার স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা। বরং সন্দেশখালীকে কেন্দ্র করে আশেপাশে হিন্দু প্রধান বিধানসভা কেন্দ্র জিততে মরিয়া নন্দীগ্রামে বিজেপি বিধায়ক। তিনি জানুয়ারি মাস থেকে গীতা বিতরণ করবেন সন্দেশখালী থেকে। তিনি বলেছেন, সন্দেশখালীতে আমার ভাড়া বাড়ি আছে, সেখানে আমি মাঝে মাঝে আসব। দলের সভা করতে নয়, গীতা বিতরণ করা হবে। জানুয়ারি মাস থেকে শুরু করব, সোশ্যাল মিডিয়ায় তারিখ জানিয়ে দেবে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 200 লাইক ও 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছি পরবর্তী খবরে। 2024-এ আরজি করে ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছিল শহর কলকাতা। এবার ফের কলকাতায় ধর্ষণের অভিযোগ। মঙ্গলবার অর্থাৎ বর্ষ শেষের রাতেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ছাত্রকে। ধৃত যুবক কলকাতার এক নামী কলেজের ছাত্র বলে জানা গিয়েছে। গড়ফা থানা এলাকার ঘটনা। গত 21শে ডিসেম্বর ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ, আর গড়ফা থানায় অভিযোগ দায়ের হয় 31শে ডিসেম্বর। অভিযোগকারী তরুণী জানান, তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে গত কয়েকদিনে অভিযোগ দায়ের করতে পারেননি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অভিযুক্ত ছাত্র এক নামী কলেজে পড়াশোনা করেন, আর তরুণী এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী।
তারা একই স্কুলে পড়াশোনা করেছেন, ফলে প্রাক্তন সহপাঠী হিসেবে পরিচিতি রয়েছে তাদের। অনেকদিন পর সম্প্রতি যোগাযোগ হয়েছিল তাদের মধ্যে। এরপরই এই ঘটনা। অভিযোগ, তরুণীকে মাদক খাইয়ে অচেতন করে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার গড়ফা থানায় তরুণী অভিযোগ জানানোর পরই তড়িঘড়ি তৎপর হয় পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় ছাত্রকে। জানা গিয়েছে, ওই ছাত্র বাগুইআটির বাসিন্দা। ফের একবার কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। বছরের প্রথম দিনেই রেল অবরোধ। সিঙ্গুর আন্দোলন লোকালের রুট সম্প্রসারণের প্রতিবাদে মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে রেল অবরোধে সামিল সিঙ্গুরবাসীরা। তাদের অভিযোগ, রুট সম্প্রসারণের নামে তুলে নেওয়া হচ্ছে সিঙ্গুর আন্দোলন লোকাল, যা মানতে তারা রাজি নন। বিক্ষোভের জেরে এদিন সিঙ্গুর থেকেই হাওড়া ফেরে তারকেশ্বরগামী লোকাল ট্রেনটি কয়েকদিন ধরে সিঙ্গুর আন্দোলন লোকাল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। রেলের দাবি, ট্রেনটির রুট সম্প্রসারণ করা হচ্ছে। সিঙ্গুরের পরিবর্তে তারকেশ্বর পর্যন্ত চালানো হবে ট্রেনটিকে। এদিকে সিঙ্গুরবাসীর অভিযোগ, ট্রেনটি তুলে নিতে চাইছে রেল, কিন্তু এই ট্রেনের সঙ্গে জড়িয়ে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস, তাই ট্রেনটি তুলতে দিতে রাজি নন কেউ। এরই প্রতিবাদে বুধবার সকাল 6:45 নাগাদ সিঙ্গুরের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই রেল লাইনে দাঁড়িয়ে পড়েন সিঙ্গুরবাসীরা। নেতৃত্বে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী, কিন্তু তাতেও লাভ হয়নি। বিক্ষোভকারীদের দাবি, সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এক পর্যায়ে বাধ্য হয়ে সিঙ্গুর থেকেই হাওড়া ফেরে ট্রেনটি, তবে আগামীকাল থেকে তারকেশ্বর পর্যন্ত যাবেই বলে রেল সূত্রে খবর। উল্লেখ্য, রেলমন্ত্রী থাকাকালীন সিঙ্গুর লোকাল চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের সম্মান জানিয়ে ট্রেনের নাম দেওয়া হয়েছিল সিঙ্গুর আন্দোলন লোকাল। স্বাভাবিকভাবেই এই ট্রেনকে নিয়ে আবেগপ্রবণ এলাকার মানুষ। তবে রেলের দাবি, রুট সম্প্রসারিত হলে আরো বেশি সংখ্যক মানুষ উপকৃত হবেন। নতুন বছরের প্রথম দিনে দেশবাসীর জন্য সুখবর। এক ধাক্কায় অনেকখানি কমল বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। বুধবার থেকে 19 কিলোর বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে 14.50 টাকা, যদিও 14 কিলোগ্রাম ওজনের রান্নার গ্যাসের দাম একই রাখা হয়েছে। দিল্লিতে 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1818.50 টাকা। দাম কমায় নতুন মূল্য দাঁড়ালো 1804 টাকা। অন্যদিকে কলকাতায় দাম কমেছে 16 টাকা। এখানে 19 কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে 1911 টাকায়। একইভাবে মুম্বাইয়েও সিলিন্ডার পিছু মূল্য 16 টাকা কমে 1771 থেকে কমে 1756 টাকা হলো। বিহারে 2072.50 টাকা থেকে দাম কমে দাঁড়িয়েছে 2057 টাকা। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও 14 কেজির দামে কোনো বদল আনা হয়নি। 2023 সালের আগস্ট মাসে শেষবার ঘরোয়া গ্যাসের দাম কমানো হয়েছিল 100 টাকা। তারপর থেকে আর কোনো বদল আনা হয়নি। আজ 1 জানুয়ারি সকাল থেকেই বেশ ঠান্ডার অনুভূতি কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ বুধবার নতুন বছরের প্রথম দিন। আকাশ ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাবে। এক ধাক্কায় পারদ পতন শহরে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকে তাপমাত্রা নামবে একটু একটু করে। গোটা রাজ্যের পাশাপাশি শহর কলকাতাতেও শীতের আমেজ রয়েছে। আগামী কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শুক্রবার পর্যন্ত কলকাতায় দিনে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমবে। এদিকে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তাপমাত্রা এক লাফে 5 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। মূলত পশ্চিমের জেলাগুলিতে এক ধাক্কায় নেমে যেতে পারে পারদ। আজ থেকে বেশ কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। তবে পিছু ছাড়বে না কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কম বেশি কুয়াশা থাকবে। অন্যদিকে জমিয়ে শীতের আমেজ উপভোগ করবে উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা 200 মিটারের নিচে থাকবে বেশিরভাগ এলাকায়। কোথাও কোথাও 50 মিটারে নেমে আসতে পারে। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় থাকবে কুয়াশার দাপট। 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আধার কার্ড বানিয়ে দিয়ে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে 3 জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিন্টু দাস, অমিত মণ্ডল ও সায়েম হোসেন। তারা উত্তর 24 পরগনার হাবড়া থানার বাসিন্দা। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে 3 বাংলাদেশিকে, যার মধ্যে 2 মহিলা। ধৃত বাংলাদেশিদের নাম মোহাম্মদ মতিউর রহমান, সন্ধ্যা রায় ও তার মেয়ে সুপর্ণা রায়। তারা বাংলাদেশের নাটোর এবং বরিশালের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে আনোয়ার বেরিয়া এলাকায় হানা দেয় হাবড়া থানার পুলিশ। সেখান থেকে 3 বাংলাদেশিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় আধার কার্ড।
তিন বাংলাদেশিকে আশ্রয় দেওয়া এবং আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে তিনজন ভারতীয়কেও গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধৃত তিন বাংলাদেশিকেও 1 বছর তো কেউ 6 মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তাদের হাবড়ার মানিকতলায় আশ্রয় দেয় অমিত এবং মিন্টু। পরবর্তীতে মিন্টু এবং অমিত এবং মতিউর রহমান মিলে ওই তিন বাংলাদেশিদের ভারতীয় আধার কার্ড বানিয়ে দেয়। ধৃত 6 জনকে 10 দিনের পুলিশি হেফাজতে চেয়ে মঙ্গলবার বারাসাত আদালতে পাঠিয়েছে হাবড়া থানার পুলিশ। বিচারক 3 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জানতে চায় কি উদ্দেশ্যে এই তিন বাংলাদেশি ভারতে এসেছিল, কেন বা তাদের আধার কার্ড বানিয়ে দিয়ে আশ্রয় দিয়েছিল ধৃত তিন ভারতীয়। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে কোথা থেকে এই আধার কার্ড বানানো হয়েছিল। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্র। সোমবার সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর সভার আগে রেখার রাজনৈতিক গুরু সুজয় মণ্ডল তৃণমূলে যোগ দেন। তারপর গুঞ্জন শুরু হয়েছিল, এবার কি রেখা তৃণমূলের দিকে পা বাড়াবেন। মঙ্গলবার সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা থেকে জবাব দিলেন বিজেপির লোকসভার প্রার্থী তথা সন্দেশখালীর বাসিন্দা রেখা পাত্র। রেখা বলেন, আমার রাজনৈতিক গুরু সুজয় নয়, শুভেন্দু দাদা। আগামী দিনে ভয়ঙ্কর আন্দোলন হবে, জীবন দেব, তৃণমূলে যোগ দেব না। সুজয় মাস্টারকে নিজের রাজনৈতিক গুরু হিসেবেও মানতে চাননি রেখা। একে একে সবাই ছাড়া পেয়ে যাচ্ছে হতাশা রেখার চোখে মুখে। শুভেন্দু অধিকারীর সদস্যের সংখ্যা ও সভা এসে মন্তব্য প্রতিবাদী সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী নিয়ে আসা রেখা পাত্র বলেন, সন্দেশখালীর মা বোনেরা যেন ওনার কথায় কান না দিয়ে আন্দোলন করে যান, ভুল পথে চালিত হবেন না। সন্দেশখালী কাণ্ড নিয়ে উত্তম সর্দার, ফারুক আকুঞ্জি, আবজুর রহমান একে একে ছাড়া পাচ্ছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে এক হাত নিলেন বিজেপি নেত্রী। উত্তম সর্দার, ফারুক আকুঞ্জি, মাহফুজার মোল্লা একে একে সবাই ছাড়া পাচ্ছেন। কেন্দ্রীয় সংস্থা কি করছে? একে একে সবাই ছাড়া পেয়ে যাচ্ছে। নতুন করে আবার ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে। তবে ভয় পেলে হবে না। লোকসভা ভোটে ব্যর্থ হয়েছেন, বিধানসভার ভোটে দাঁড়ানো নিয়ে রেখা বলেন, দল ঠিক করবে আমি বিধানসভায় লড়ব কি না। ফের বড়সড় সাফল্য রানাঘাটে জেলা পুলিশ সাইবার ক্রাইম থানার। ডিজিটাল অ্যারেস্ট দুবাই ও কম্বোডিয়া থেকে অপারেটররা। 1 কোটি টাকার ডিজিটাল অ্যারেস্টের নামে সাইবার প্রতারণার অভিযোগ। মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাট ও রাজস্থানে সাইবার পুলিশের অভিযান। জালে 13 জন ডিজিটাল অ্যারেস্ট সাইবার অপরাধী। প্রতারণায় বড় সাফল্য সাইবার পুলিশের। তাদের দাবি, 31 দিন ধরে 4 রাজ্যে অভিযান চালায় নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। গ্রেফতার হওয়া 13 জনের মধ্যে একজন মহিলা। মহারাষ্ট্র, হরিয়ানা ও গুজরাট থেকে এই 13 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার মোবাইল, ব্যাংক পাসবুক, চেক বই, প্যান কার্ড সহ একাধিক নথি। 100টি অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। 4 লাখ টাকা সিজ করা হয়েছে। গত 19 অক্টোবর প্রতারিত হন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে মুম্বাই পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে কল করা হয়েছিল। তারপর তার কাছ থেকে 1 কোটি টাকা প্রতারণা করে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে 16 নভেম্বর সাইবার ক্রাইম থানার স্পেশাল টিম গঠন করে তদন্তে নামে। 31 দিন ধরে 4 রাজ্য ঘুরে অভিযুক্তদের গ্রেফতার করে। একটি বড় চক্র, যেটা দেশের বাইরে থেকেও অপারেট করা হয়, তারা ধরা পড়ে দাবি পুলিশের। শুরুতে 7টি অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারকরা, পরে দ্রুত আরও একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে দাবি পুলিশের। নির্বাচন এলে একদল থেকে অন্য রাজনৈতিক দলে ঝাপাঝাপি চলতেই থাকে। কখনো সাধারণ মানুষ, কখনো গোটা গ্রামকে যোগ দিতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলে। এবার সম্পূর্ণ উল্টো চিত্র। একসঙ্গে 800 অঙ্গনওয়াড়ি শিক্ষিকা ও সহায়িকা যোগ দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনে। আরামবাগ ব্লকপাড়া তৃণমূল পার্টি অফিসে 800 জন অঙ্গনওয়াড়ি কর্মী তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে ও স্লোগান দিয়ে যোগদান করলেন ঘাসফুল শিবিরে। গতকাল তাদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী। বছরের শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানিয়ে নবাগতরা শপথ নেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে কাজ করবেন। আইসিডিএস এর আরামবাগ প্রজেক্টের নেত্রী মধুমিতা ভট্টাচার্য বলেন, আমরা আইসিডিএস কর্মী, আমরা তৃণমূলে যোগদান করলাম, আমাদের 800 মেয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা ওর ভালোবাসার কাছে হার মানতে বাধ্য হয়েছি, সেই কারণে আমরা যোগদান করলাম। বছরের শেষ দিনে এক অভিযুক্তকে ধরতে গিয়ে নাজেহাল হয়ে ফিরতে হলো কোন্নগর ফাঁড়ি পুলিশকে। পুকুর পাড়ে দাঁড়িয়ে অভিযুক্ত জানিয়ে দিল, কাছে আসবেন না স্যার, বুকে গুলি খেয়ে মরবো, তবু ধরা দেব না। গোটা ঘটনার সাক্ষী রইল কোন্নগর জোড়া পুকুরের বাসিন্দা। শেষে খালি হাতেই ফিরতে হলো তাদের। উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগর ফাঁড়ির পুলিশ মঙ্গলবার বিকেলে জোড়া পুকুর এলাকায় তিনু মণ্ডল নামে এক যুবককে ধরতে যায়। তিনুর বিরুদ্ধে অভিযোগে নেশা করে এলাকাবাসীকে গালাগাল দেয় ও মারধর করে সে। অভিযোগ পেয়ে পুলিশ তাকে ধরতে যায়, ধরে তাকে গাড়িতেও তোলে। গাড়িতে তোলার সময় পুলিশের হাত ছাড়িয়ে পালিয়ে যায় সে। পরে পুকুর পাড়ে দাঁড়িয়ে পুলিশকে বলতে থাকে, আমি ধরা দেব না, কাছে আসবেন না স্যার, জলে ঝাঁপ দিয়ে মরে যাব, গুলি করুন, কিন্তু ধরা দেব না। এক পুলিশ কর্মীকে উদ্দেশ্য করে বলে,
10 জন মিলে ধরে নিয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতা ভালো না, তাই পুলিশে ধরা দিতে চায় না। স্থানীয় বাসিন্দা শ্যামল চক্রবর্তী জানান, বাবাকে মারধরের অভিযোগে কিছুদিন জেলে ছিল তিনও। কিছুদিন আগে ছাড়া পায়, নার্ভের রোগ আছে। এদিন বিকেলে পুলিশ তাকে ধরতে আসে। প্রথমে ধরে গাড়িতে তোলার সময় পুলিশের হাত ছাড়িয়ে পালায়। পুলিশ তাড়া করলে পুকুর পাড়ে দাঁড়িয়ে পুলিশকে হুমকি দেওয়া শুরু করে। এভাবেই সন্ধ্যা গড়িয়ে যায়। পুলিশ তাকে বুঝিয়েও ধরতে পারে না। অনেকক্ষণ অপেক্ষা করে শেষে হাল ছেড়ে দেয়। খালি হাতে ফিরে যায় পুলিশ। আবাস যোজনার টাকায় মদ খাওয়ার আর্জি, স্ত্রী সায় না দিতে রাগে নিজের বাড়িতে আগুন ধরিয়ে দিলেন যুবক। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা লালমণি গাজী, তার স্বামী শওকত গাজী। অভিযোগ, শওকত কোনোদিনই বিশেষ কাজকর্ম করেন না, উল্টে দিনভর স্ত্রীর কাছে টাকার দাবি করতেন তিনি। না দিলে তুঙ্গে উঠত অশান্তি। এসবের মাঝে সম্প্রতি আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেন লালমণি। কয়েকদিন আগে প্রথম দফার 60,000 টাকা ঢোকে তার অ্যাকাউন্টে। এতে এই সমস্যার সূত্রপাত। অভিযোগ, খবর পেয়ে মদের জন্য টাকার দাবি করেন শওকত। স্বাভাবিকভাবেই সেই টাকা দিতে রাজি হননি মহিলা। মধ্যরাতে আচমকা প্রতিবেশীরা দেখেন দাউ দাউ করে জ্বলছে ওই যুবকের বাড়ি। খবর দেওয়া হয় দমকল থানায়, কিন্তু হদিশ মেলেনি শওকতের। তার স্ত্রীর অভিযোগ, মদের টাকা না পেয়ে রাগে শওকত নিজেই বাড়িতে আগুন লাগিয়েছেন, তারপর উধাও হয়ে গিয়েছে। অভিযুক্তের স্ত্রীর অভিযোগ, শওকত বারবার টাকার জন্য চাপ দিত তাকে, না দিলে চলতো মারধর। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে, খোঁজ চলছে শওকতের। বাংলাদেশের সম্প্রতি ইস্যু নিয়ে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন কুণাল ঘোষ। ব্যারাকপুরের সেই বৈঠক শেষ। বৈঠকে কুণাল ঘোষ স্পষ্ট করেন মুখ্যমন্ত্রীর অবস্থান। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে এই রাজ্য কিছু করতে পারে না। আন্তর্জাতিক ইস্যু কেন্দ্র যা করণীয় করুক, রাজ্য সমর্থন করবে, কিন্তু কেন্দ্র কিছুই করছে না। রবীন্দ্রনাথ ঘোষ জানান, তিনি এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কিন্তু কোনো সাড়া নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য স্বাগত জানিয়ে তাকে নমস্কার জানান আইনজীবী। বলেন, কলকাতা দখলের হুমকির জবাবে মুখ্যমন্ত্রীর কড়া মন্তব্য বাংলাদেশে আমাদের মনোবল বাড়িয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণের মামলার শুনানি। রবীন্দ্রনাথের আশঙ্কা জামিন দেওয়া হবে না, তাই আইনি লড়াইয়ের ব্যবস্থা থাকছে। তার যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু শরীরের অবস্থা দেখলাম খুব খারাপ। তাছাড়া নানা রকম খবর আসছে। রবীন্দ্রনাথ ঘোষ বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু সুরক্ষা নিয়ে কাজ করেন, তবে বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে তিনি উদ্বিগ্ন। রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেন, তিনি দুই দেশের মৈত্রীর পক্ষে, কিন্তু যারা দেশ দখল করছে তারা ভারত বিরোধিতা এবং বিশৃঙ্খলার চূড়ান্ত খারাপের দিকে এগুচ্ছে বলে তিনি ভীত। খবর শেষ হলো।